পাঁঠা যাকে বলি দেওয়া হয়, বলি পাঁঠা। এই ভোট যখন চলে আসে তখন আমার নিজেকে বলির পাঁঠা বলে মনে হয়। এই যে আমাদের রাজ্যের বিধানসভা ভোট সামনে হবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সম্ভবত এপ্রিল মাসেই ভোটটা হবে। কে জিতবে? উত্তরটা যেদিন রেজাল্ট বেরোবে সেদিন জানা যাবে যে কারা সরকার তৈরি করবে। ভোটে কে জিতবে, ভোটে কে হারবে, সেটা কিন্তু এর মধ্যে ঠিক হয়ে গেছে। একটা কথা আমরা শুনেছি, আমরা নিজেরা খুব আবছার ব্যবহার করি, বলির পাঁঠা। আমি এই রূপক অর্থে অনেকে ব্যবহার করেন, মানে ওই যে অনেকে যেমন বলেন যে নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জিকে বলির পাঁঠা করা হয়েছে। আমি ওরকম কোনো রূপক অর্থে কথাটা বলছি না, আমি বলছি একদম আক্ষরিক অর্থে। পাঁঠা যাকে বলি দেওয়া হয়, বলির পাঁঠা। এই যে আমি বলছি আর আপনি শুনছেন, কিছু মনে করবেন না, আমরা দুজনই, মানে আমি এবং আপনি, আমরা দুজনই বলির পাঁঠা। কেন সে কথা নিশ্চয়ই বলবো। আমি আপনারই মতো একজন সাধারণ মানুষ, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিংবা খবরের কাগজের পাতায় বা ইউটিউব চ্যানেলে রাজনীতি সম্পর্কে নানা বিশেষজ্ঞদের ভারী ভারী গম্ভীর গম্ভীর গভীর বিশ্লেষণ, এগুলো আমরা শুনি। আমি আমার কথা একজন সাধারণ মানুষ হিসেবে রাজনীতি সম্পর্কে আমার যে ভাবনা, সেগুলো বলার জন্যই এই চ্যানেলটা আমি শুরু করেছি, বদলে দে। অনুরোধ করবো প্রথমেই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই ভিডিওটা দেখে আপনার যে মতামত সেটা নিচের কমেন্ট বক্সে লিখুন। যে কথা বলছিলাম, বলির পাঁঠা। পাঁঠাকে বলি দেওয়ার আগে তাকে খাইয়ে দাইয়ে বেশ যত্ন করা হয় যাতে সে তাগড়াই হয়ে ওঠে। এই ভোট যখন চলে আসে তখন আমার নিজেকে বলির পাঁঠা বলে মনে হয়। কেন বলছি? ধরুন এই যে আমাদের রাজ্যের বিধানসভা ভোট সামনে হবে, আমরা সবাই জানি, আমরা সবাই বলি, আলোচনা করি যে রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, রাজনীতিটা পচে গেছে। কিন্তু সেই রাজনীতি নিয়ে আমরা তুমুল তর্ক বিতর্ক করি, তা নিয়ে ভেবে চিনতে একাকার করি। রাজনীতিটা আমাদের জন্য ভাবে না, কিন্তু আমরা রাজনীতির জন্য ভাবি। এটা ওই বলির যে পাঁঠা, সে যেমন মহা আনন্দে বলির আগে ওই পাতা চিবোয় তাগড়াই হয়ে ওঠে, সেরকমের একটা ব্যাপার হয়ে গেল না? আমাদের অনেক চিন্তা, আমাদের রাজ্যে বিধানসভা ভোট হবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সম্ভবত এপ্রিল মাসেই ভোটটা হবে। এখন আমি, আপনি, আমরা সবাই ব্যস্ত একটা ভাবনা নিয়ে যে কে জিতবে। উত্তরটা যেদিন রেজাল্ট বেরোবে সেদিন জানা যাবে যে কারা সরকার তৈরি করবে। কিন্তু ভোটে কে জিতবে, ভোটে কে হারবে, সেটা কিন্তু এর মধ্যে ঠিক হয়ে গেছে। ভোটে লুটে খাওয়ারা জিতবে, ভোটে খেটে খাওয়ারা হারবে। কেন বলছি যে খেটে খাওয়ারা হেরে যাবে আর লুটে খাওয়ারা জিতে যাবে? ধরুন আমাদের দেশে স্বাধীনতার পর ৭৮ বছর হয়ে গেছে, একের পর এক ভোট হয়েছে। আমরা প্রবল উৎসাহ নিয়ে সেই ভোট নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করেছি, ভোট দিতে গেছি, লম্বা লম্বা লাইনে দাঁড়িয়েছি। কি অবস্থা দাঁড়িয়েছে তাতে? আমি বোঝার জন্য আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি। আমাদের দেশে ১% ধনীর হাতে এখন দেশের প্রায় ৪০% বেশি সম্পদ। সবচেয়ে ধনী ১০% হাতে ৬০% বেশি সম্পদ, আর নিচের ৫০% মানুষের হাতে মাত্র ৬.৪% সম্পদ। অবস্থাটা ব্রিটিশ জামানার থেকেও খারাপ। ব্রিটিশ জামানায় ১৯২২ সালের থেকেও এই অবস্থাটা খারাপ। ১৯৯১ সালে আমাদের দেশে যখন উদারনীতি চালু হয়েছে, উদার অর্থনীতি চালু হয়েছে, তারপর থেকে ধনী আর গরিবের ফারাকটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। সম্পদ অল্প কিছু লোকের হাতে কেন্দ্রীভবন, এটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের জমানায় ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত সেটা রকেট গতিতে বাড়ছে। তাহলেও আমরা অনেকে মনে করি
যে নরেন্দ্র মোদী আমাদের রক্ষা করবেন, আমাদের দেশকে শক্তিশালী করছেন। কাদের শক্তিশালী করছেন সেটা তো দেখতেই পাচ্ছেন। আমাদের দেশে 2024 সালে লোকসভা ভোটে খরচা হয়েছে 1,35,000 কোটি টাকা। কারা এই টাকা দিয়েছে? দিয়েছে শিল্পপতিরা। তাহলে শিল্পপতিরা তাদের যে টাকাটা ঢাললো সেটা উসুল করে নেবে, উসুল করে নিচ্ছে। এইমাত্র আমি তথ্য দিয়ে আপনাদের বললাম যে সম্পদ ক্রমশ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। এবার রাজনৈতিক দলগুলো এই টাকাটা খরচা করছে, তাহলে রাজনৈতিক দলগুলো চাইবে সেই টাকাটা উসুল করে নিতে। ফলাফল দাঁড়াচ্ছে রাজনীতিটা ক্রমশ বড়লোকদের হাতে চলে যাচ্ছে। আমাদের দেশে কোটিপতি এমপির সংখ্যা 2009 সালে ছিল মাত্র 58%, অর্থাৎ মোট এমপিদের 58% ছিলেন কোটিপতি। সেটা 2014 সালে বেড়ে হয় 82%, 19 সালে 88% আর 2024 সালে 93%। বিজেপির এখন 240 জন এমপি, তাদের গড় সম্পত্তি হচ্ছে 50 কোটি টাকার মতো। কংগ্রেসের 22 প্রায় 23 কোটি টাকা মতো, তৃণমূল কংগ্রেসের প্রায় 18 কোটি টাকা মতো মাথা পিছু, প্রত্যেক এমপির মাথা পিছু গড় সম্পত্তি। তাহলে রাজনীতিটা কাদের হাতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু তাহলেও আমরা সেই রাজনীতিটা নিয়েই লাফালাফি করছি। আমাদের পশ্চিমবাংলা বিধানসভার 54% এমএলএ তারা কোটিপতি, তার মধ্যে 132 জন তৃণমূল কংগ্রেসের আর 25 জন বিজেপির। তাদের 49%-এর ক্রিমিনাল রেকর্ড আছে। তাহলে কাদের হাতে রাজনীতি আমরা এই তথ্য থেকে বুঝতে পারছি, আর আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তো আমরা জানি সেটা। কিন্তু তাহলেও আমরা সেই রাজনীতি নিয়েই ব্যস্ত থাকছি, চেঁচামেচি করছি, লাফালাফি করছি, উৎসাহ দেখাচ্ছি, কি হলে কি হবে, কি হলে কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি দেখছিলাম এই যুব সাথী প্রকল্প বলে একটা প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি। সেখানে পিএইচডি করছেন, বিটেক পড়ছেন, এমএ পাস করে গেছেন, তারা সবাই মাসে 1,500 টাকা ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কষ্ট হয় না? লজ্জা হয় না? যন্ত্রণা হয় না? কেন আমাদের এই শিক্ষিত মানুষদেরও তাদের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, 1,500 টাকা ভাতার লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন? আমি জানি না এই প্রকল্পটা শেষ পর্যন্ত চালু হবে কিনা। কারণ যদি ভোট ঘোষণা হয়ে যায়, এটা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা, যদি ভোট ঘোষণা হয়ে যায়, নির্বাচন কমিশন যদি তার যে বিধি লাগু হয়ে যাবে, চালু হয়ে যাবে, তাতে একটা নতুন প্রকল্প চালু করার অনুমতি যদি না দেয়, তাহলে এই প্রকল্পটা আটকে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক মুনাফাটা হবে কি, যে আমরা এটা করতে চেয়েছিলাম, আমাদের করতে দেওয়া হলো না। বা যদি না আটকানো হয় তাহলে বলা হবে এই দেখো আমরা করেছি। কিন্তু এটা কি সত্যি সত্যি সমস্যাটা মেটানো? আমাদের পেটের ভাত জোগাড়ের যে সমস্যা, আমাদের মাথা উঁচু করে বাঁচার যে দাবি চাহিদা, সেটাকে মেটানো? মেটানো না তো। কিন্তু আমরা কি নিয়ে ব্যস্ত আছি? তৃণমূল কটা আসন পাবে? আচ্ছা, ওই আসনটা তৃণমূল পাবে না বিজেপি পাবে? আচ্ছা, এই ফ্যাক্টরগুলো, এই যে বাংলাদেশে নির্বাচন হলো তার জন্য পশ্চিমবাংলার ভোটে কি প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা ব্যস্ত আছি। এখন একটা কথা আছে না, বাচ্চা যদি না কাঁদে তাহলে মা তাকে দুধ দেয় না। আমরা যদি এগুলো ভুলে, আমাদের নিজেদের জীবনের যন্ত্রণা ভুলে, নিজেদের প্রয়োজনগুলো ভুলে এই রকমের একটা জিনিসে বেঁচে থাকি, তাহলে রাজনৈতিক দলগুলো তো পোয়াবারও হবে, পোয়াবারও হচ্ছে। তারা নানা রকমের মতলব ফেলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস যেমন বলছে যে যদি বিজেপি আসে তাহলে মুসলিমদের ভয়ঙ্কর বিপদ হবে। এখন কি ভালো আছেন মুসলিমরা আমি জানি না, তাদের কি জীবনের অবস্থা আছে সেটা আমার থেকে তারা অনেক বেশি ভালো করে জানে। কিন্তু তবুও তাদের মধ্যে একটা জুজু ঢুকিয়ে দেওয়া হয়, এবং জুজুর ফল কি হয়? কখনো সিএএ বিরোধী আন্দোলনের নাম করে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, কখনো ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে খুন করে দেওয়া হয়, একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি হয়ে যায়, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। কার গায়ে কালির দাগটা পড়ে? মুসলিম সমাজের গায়ে, তাদের গায়ে কলঙ্কের দাগ পড়ে। কিন্তু তারা মনে করেন যে বিজেপি এলে
খুব বিপদ হবে, তাদেরকে এটা বোঝানো যায়, বুঝিয়ে ফেলা হয়, ফলে তারা দলে দলে গিয়ে ভোট দেন। এমনকি মুখ্যমন্ত্রী এটা গর্ব করে একসময় বলতেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মানে যে অংশের মানুষ ভোট দেয় তাদের বদমাইশি সেটাও স্বীকার করতে হয়। কিন্তু মুসলিম সমাজ, তাদের বেশিরভাগ লোক তো বদমাইশ নন, তারা তো ভালো মানুষ, তাদের গায়ে এই কলঙ্কের দাগটা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। আবার উল্টো দিক থেকে বিজেপি কি বলছে, অনুপ্রবেশ আমাদের রাজ্যের যে ধর্মীয় যে ভারসাম্য তাকে নষ্ট করে দিচ্ছে। যখন লোকসভাতে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা মশাই কত অনুপ্রবেশকারী, উত্তর দেয় না কেন্দ্রীয় সরকার, একটা নির্দিষ্ট ফিগার তো বলতে হবে, কিন্তু হাওয়ায় একটা ভাসিয়ে দেওয়া হয় অনুপ্রবেশ, হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় হিন্দুরা আক্রান্ত পশ্চিম বাংলায়, এটা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তেমন কোনো তথ্য আমরা পাই না, বরং বাস্তব জীবনে হিন্দু এবং মুসলমান তারা একসঙ্গে পশ্চিম বাংলায় বাঁচেন। আবার কখনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে বাংলা ও বাঙালি আক্রান্ত হচ্ছে বিজেপির হাতে, ফলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আমি জানি না আরজি করের যে ঘটনা ঘটেছে তাতে কোন বাংলা এবং বাঙালি গর্বিত হয়েছে। আমি জানি না ওই যে তামান্না বলে বাচ্চা মেয়েটা যাকে মেরে ফেলা হলো বিজয় মিছিল থেকে বোম মেরে, তাতে কোন বাংলা ও বাঙালির গর্ব হয়েছে। আমি জানি না একটা কলেজের মধ্যে, ল কলেজে, কসবা ল কলেজে যেভাবে গণধর্ষণ করা হলো একজন ছাত্রীকে, তাতে কোন বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল হয়েছে। এগুলো তো আমাদের পশ্চিমবাংলাতে ঘটেছে, পশ্চিমবাংলাতে ঘটছে। আর যাদেরকে কেন্দ্র করে এই কথা বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকদের যাতে না যেতে হয় অন্য রাজ্যে, সেই কাজের ব্যবস্থাটা পশ্চিমবাংলায় হচ্ছে না কেন? তাহলে তো তাদের যেতে হয় না, তাহলে তো তাদের অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হয় না। সেই ব্যবস্থাটা কেন করা হচ্ছে না? যদি করা হয় তাহলে এই ধরনের রাজনীতি আর জায়গা পাবে না। এগুলো সমস্ত ন্যারেটিভ, ফোলানো বেলুন, এবং আমরা তা দেখে সেই বেলুনের পেছনে ছুটতে থাকি। চিলে কান নিয়ে গেছে শুনে আমরা চিলের পেছনে ছুটতে থাকি, একবার হাত দিয়ে দেখি না যে আমাদের কানটা আছে কিনা। এই সুযোগটা তো রাজনৈতিক দলগুলো নেবেই। সাধারণ মানুষ কেমন হবেন তার উপর নির্ভর করবে তিনি কেমন শাসক পাবেন। আমি কোনো জ্ঞান দেওয়ার জন্য আপনাদের বলছি, আমি আপনারই মতো একজন সাধারণ মানুষ। আমি যেটুকু বুঝেছি, আমি যেটুকু ফেলেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে বিনিময় করতে চাইছি। এভাবেই কি চলবে? আমরা অনেকে ভাবি এটাই আমাদের কপাল। হ্যাঁ, আমরা জানি রাজনীতি পৌঁছে গেছে, রাজনীতি আমাদের জন্য ভাবে না, কিন্তু কি করে পাল্টানো যায় নাকি? আমি আপনাদের বলবো আমরা একটু নতুন ভাবে ভাবতে পারি না? আমরা একটু অন্যভাবে ভাবতে পারি না? আমরা আমাদের প্রয়োজন, আমাদের দাবি, আমাদের অধিকার, সেই জায়গাগুলো অর্জন করার লক্ষ্য থেকে আমরা ভাবতে পারি না। সোজা কথায় বললে, যে রাজনীতি চলছে তার অর্থনীতিতে যে ফলাফল হচ্ছে তাতে কি? তাতে হচ্ছে ভালো চালটা বড় লোকরা পাবে, লুটে খাওয়ারা পাবে, আর ওই খুদকুড়ো সেগুলো আমাদের দেওয়া হবে। সেই খুদকুড়োর নাম কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো যুবসাথী ইত্যাদি। এটা মনে করবেন না যে এটা শুধুমাত্র মমতা ব্যানার্জি সরকারের ব্যাপার, না। সারা পৃথিবী জুড়ে এই অনুদানের যে রাজনীতি, অনুদানের যে অর্থনীতি, সেটা চলছে। এটা একটা অর্থনীতির মডেল। এই মডেলটাই এখানে প্রয়োগ করা হয়, শুধু আমাদের পশ্চিম বাংলায় না, আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে, আমাদের গোটা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে এই মডেলটা প্রয়োগ করা হয়। এর একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, অর্থনীতিবিদরাও এর পক্ষে কথা বলেন, কিন্তু কতদূর পর্যন্ত যাব সেটা নির্ভর করে। না হলে কি হবে? না হলে যেটা হবে, যেটা হচ্ছে, ঋণ বেড়ে যাচ্ছে। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের ক্ষমতায় এলেন, তখন আমাদের রাজ্যের ধার ছিল 1,93,000 কোটি টাকা। মানে 1947 থেকে 2011 পর্যন্ত ধার হয়েছিল 1,93,000 কোটি টাকা। সেটা এখন হয়েছে 7,72,000 কোটি টাকা।
যারা বিজেপির সমর্থক তারা নিশ্চয়ই এই কথাটা শুনে দুহাত তুলে লাফাবেন, দেখো দেখো আমাদের রাজ্যকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। একটু দাঁড়ান, 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন আমাদের দেশের হার ছিল 55,87,000 কোটি টাকা। মানে 1947 থেকে 2014 পর্যন্ত বিভিন্ন প্রধানমন্ত্রীরা তাদের সময়ে ধার হয়েছে 55,87,000 কোটি টাকা। সেটা আমাদের জিডিপির 52.2% ছিল। আর 2024 সালে মানে 10 বছরের মধ্যে সেই ঋণের পরিমাণটা বেড়ে হয়েছে 181,68,000 কোটি টাকা। আমাদের যে বিদেশি ঋণ সেটা এই 2014-তে ছিল 1,82,000 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়ে গেছে 5,75,000 কোটি টাকা। এবং এখন আমাদের যে ঋণ আমাদের দেশের সেটা আমাদের জিডিপির 81%। অনেকটা ওইরকম ব্যাপার হয়ে যাচ্ছে যে হঠাৎ একজন স্ত্রী দেখলেন যে তার স্বামী তার জন্য অনেক গয়নাগাটি নিয়ে এসছেন, ছেলে মেয়েদের জন্য অনেক জামা কাপড়, খেলনা এসব কিনে নিয়ে এসছেন, তারপর নানা রকম গ্যাজেট কিনে নিয়ে এসছেন, ফ্রিজ, টিভি ইত্যাদি ইত্যাদি। তো তিনি তো ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, ভালো আনলাম, খুব ভালো, সবাই দারুণ খুশি। আস্তে আস্তে জানা গেল যে স্বামী ঋণ করে ওই জিনিসগুলো কিনে নিয়ে এসছে। ফলে একটা সময় ছেলে মেয়েদের প্রাইভেট টিউটর ছাড়িয়ে দিতে হলো, তারপর ছেলে মেয়েদের স্কুলের যাওয়ার খরচা দেওয়া যাচ্ছে না, ভাতের থালায় মাছ মাংস ডিম চলে গেল, একটা চরম বিপর্যয়। আমাদের রাজ্যে আমরা দেখব যে আমাদের একের পর এক স্কুল বন্ধ হচ্ছে এবং সেই বন্ধ হওয়া স্কুলের ছেলে মেয়েরা তাদের কারো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, না হলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে। এই হচ্ছে অর্থনীতির নিয়ম। এই চক্করে কি আমরা ঘুরবো? আমরা কি মনে করবো যে এটা আমাদের কপাল, এভাবেই আমাদের থাকতে হবে, এভাবেই আমাদের চলতে হবে, নাকি আমরা একটু অন্যভাবে ভাবতে পারি, অন্যভাবে ভাববো? কিভাবে? আমি আমার কথাটা আপনাদের বলবো, আপনারা একটু ভাববেন, আপনাদের কোনো কথা থাকতে পারে। আমি বলছি দুটো জিনিস। এক, প্রত্যেকটা পরিবার হবে স্বনির্ভর পরিবার, আর পরিবেশকে সঙ্গে নিয়েই, পরিবেশকে বাঁচিয়েই হবে উন্নয়নের কাজ। কারণ পরিবেশ যদি ভেঙে যায় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। অক্সিজেনের মাস্ক নিয়ে আর কেনা জল নিয়ে আমরা কজন বাঁচতে পারবো? সেই দিকেই তো আমরা যাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে প্রত্যেকটা পরিবার হবে স্বনির্ভর পরিবার, শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে কি করে সম্ভব? এই যে ধারণাটা স্বনির্ভর পরিবার, স্বনির্ভর গ্রাম, এগুলো আমার মাথা থেকে বেরোয়নি। আমি অত পণ্ডিত না, অত জ্ঞানী মানুষ না। এগুলো আমাদের গান্ধীজির ধারণায় ছিল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণায় ছিল, আর আমাদের সুভাষচন্দ্র বসুর ধারণায় ছিল জনগণের হাতে চাই সব ক্ষমতা, তাহলেই একমাত্র জনগণ বাঁচতে পারে। কিন্তু আমরা দেখছি সব ক্ষমতা চলে যাচ্ছে লুটে খাওয়াদের হাতে, যাদের পয়সা আছে তাদের হাতে। ধরুন আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের ক্লাবগুলোকে পুজোয় অনুদান দেওয়া হয়। কত খরচা হয়? ধরুন মেরে কেটে 43-44 হাজার কোটি টাকা। আমি ধরে নিচ্ছি 43,000 কোটি টাকা। এবার এক একজন যুবককে যদি 10 লাখ টাকা করে রাজ্য সরকার ঋণ দেয়, তাহলে 4,30,000 ব্যবসা হতে পারে। তারা ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা যদি শুরু করে, একজনের বদলে 5 জন মিলে তাহলে 50 লাখ টাকা পুঁজি করে ব্যবসা শুরু করতে পারে। এর ফল কি হবে? এক একটা ব্যবসায় যদি 10 জনের কাজের ব্যবস্থা হয় তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখুন। এবং সেটা কাজ করলে সরকারের আয়ের ব্যবস্থা হতে পারে, কারণ তারা তো সম্পদ তৈরি করবে। ধরুন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এতে কোনো সম্পদ তৈরি হচ্ছে না। ফলে এটা নল চৌবাচ্চার গল্পে শুধু চৌবাচ্চা থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, জল ঢুকছে না। কিন্তু যদি স্টার্ট আপ তৈরি করা হয়, স্টার্ট আপ করার জন্য যদি সরকার উৎসাহ দেয়, সরকার তো পুজো কমিটিগুলোকে বিদ্যুতের খরচা দিতে দেয় না, সরকারই দিয়ে দেয়। স্টার্ট আপ গুলোকেও সরকার বলল যে তোমার 1 বছর কি 2 বছরের বিদ্যুতের খরচা লাগবে না, আমরা দিয়ে দেবো। তাহলে ব্যবসাকে যদি উৎসাহিত করা যায় তাহলে একটা বিপুল পরিমাণ কর্মসংস্থান হতে পারে এবং একই সঙ্গে আমাদের সম্পদ নতুন করে তৈরি হবে।
এই সম্পদগুলো আমাদের রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে। আবার ধরুন লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত খরচা হয়েছে ৭৪,০০০ কোটি টাকা। এক একজন মহিলাকে যদি ২ লক্ষ টাকা করে দেওয়া যায় এবং তারা ১০ জন মিলে ধরুন একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করলেন, তাহলে পরেও একটা বিপুল পরিমাণে কাজের সুযোগ তৈরি হতে পারবে। এবং সে আয়টা এই এখন যা দেওয়া হচ্ছে ১৫০০ টাকা, তার থেকে অনেক বেশি, এক একজন মহিলা তার থেকে অনেক বেশি আয় করতে পারবে। এবং এই যে স্টার্ট আপ বলুন কিংবা এই যে এসএইচজি গ্রুপ বলুন, এই টাকাটা তো সরকার ঋণ দিচ্ছে, তাহলে সেই টাকাটা আবার সরকারের ঘরে ফেরত আসবে। তাহলে এক, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাদের আয় বাড়বে। ২, সম্পদ তৈরি হবে, তার থেকে সরকারের আয় হবে এবং সরকার যে টাকাটা ঋণ দিয়েছিল সেই টাকাটা আবার সরকারের ঘরে ফিরবে, সরকার সেই টাকাটা দিয়ে আবার ঋণ দিতে পারে, বা আমাদের স্কুলগুলোকে ভালো করার কাজ করতে পারে, হাসপাতালগুলোকে ভালো করার কাজ করতে পারে। তাহলে এরকম অসংখ্য পরিকল্পনার মধ্য দিয়ে এক একটা পরিবারকে স্বনির্ভর করা যায়। যদি পরিবারগুলোকে স্বনির্ভর করা যায়, তাহলে পরে কোনো রাজনৈতিক দলের ওপর আমাদের নির্ভর করতে হবে না। তাহলে পরে কোনো টাটা, বিড়লা, আদানি, আম্বানি কারোর উপর আমাদের নির্ভর করতে হবে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। এবং ওই যে ভদ্রলোক বলেছিলেন জনগণের হাতে সব ক্ষমতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার স্বপ্নটাকে আমরা সফল করার দিকে নিয়ে যেতে পারবো। এখন শেষ যে কথাটা আমি বলবো, যে অনেকে ভাববেন যে এটা কি সম্ভব, আপনি মনে পাগলের মতো কথা বলছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সম্ভব। একজন মানুষের কথা আপনাদের বলতে চাইছি, তার নাম যাদব মোলাই পায়েং। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিরাট অংশ গাছ শূন্য হয়ে যায় এবং সেখানে প্রবল গরমে অসংখ্য সাপকে মরে থাকতে দেখেছিলেন ১৬ বছরের যাদব। তারপর থেকে তিনি নিজের চেষ্টায় গাছ লাগানো শুরু করেছিলেন ব্রহ্মপুত্রের ওই চরে। ওখানে ১৩৬০ একর, ৫৫০ হেক্টর জমি, তার উপরে একটা ঘন জঙ্গল তৈরি করেছেন। সেখানে এখন বাঘ আছে, গন্ডার আছে, সেখানে হাতি আছে, হরিণ আছে, নানা রকমের পাখি আছে। আসামের মাজুলি দ্বীপে এই কাণ্ডটা ঘটিয়েছেন। পেশায় একজন ওই দুধ বিক্রেতা, গরুর দুধ তিনি বিক্রি করে বেড়ান যাদব মোলাই পায়েং। একা হাতে একটা এত বড় জঙ্গল তৈরি করেছেন। কেউ জানত না, কেউ সাহায্য করেনি, কিন্তু তিনি করেছেন। তিনি ঠিক করেছেন, করেছেন। তাহলে যাদব মোলাই পায়েং যদি পারেন, তাহলে আমরা পারবো না একটা নতুন ধারার রাজনীতি তৈরি করতে? আমাদের কষ্ট হয় না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে একটা নতুন ধারার রাজনীতি তৈরি করার ইচ্ছে হয় না? শুধুই মার খাবো, সারা জীবন ধরে মার খাবো, শুধুই লুটে খাওয়া হাতে আমরা ঠকবো খেটে খাওয়া মানুষেরা? এই প্রশ্নটা রেখে আপনাদের কাছে, এই প্রশ্নটা রেখে আপনাদের বিবেচনার জন্য এই প্রশ্নটা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আবার অনুরোধ করছি যে এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।